আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ। শুরুতে স্পিকার হিসেবে নির্বাচিত হলেন সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সদস্য কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। পরে রাষ্ট্রপতির কাছে শপথ পড়েন স্পিকার ও ডেপুটি স্পিকার। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথম অধিবেশন থেকে সরকার ও বিরোধী দলের আলোচনায় প্রাণবন্ত থাকবে সংসদ, এমন প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন আপেল শাহরিয়ার। সকাল 11টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও এবার তার ব্যতিক্রম হয়েছে। কেননা স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার খুনের মামলায় কারাগারে। এজন্য সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখেই আনুষ্ঠানিকতা শুরু হয়। সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সূচনা বক্তব্য দেন। দেশে আবারও কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে জানান তিনি। বলেন, ব্যক্তি বা দল নয়, দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেয়া বিএনপির লক্ষ্য। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। বিএনপির রাজনীতি জনগণের জীবন মান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। সংসদ নেতা তারেক রহমান সংসদের সভাপতি হিসেবে সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। তার এ প্রস্তাব সমর্থন করে বিরোধী দলও। মাননীয় সভাপতি, ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও বোধহয় তার কাছাকাছি, সেই জন্য আই হ্যাভ এন স্পেশাল অ্যাফিলিয়েশন ওনার সাথে আছে। উনি যে দলই করুন না কেন, আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এটা আরও খুব ভালো হতো যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন। পরে সভাপতির আসন গ্রহণ করেন খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করেন। স্পিকার নির্বাচনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম 117 ভোলা 13 এর নাম প্রস্তাব করা হয়েছে। আমি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এরপর নির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ নেতা তারেক রহমান। আধা ঘন্টার মুলতবি শেষে নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। আমাকে এই মহান সংসদের স্পিকার নির্বাচিত করার জন্যে আমি প্রতিটি মাননীয় সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সংসদে সূচনা বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার পরপর 55টি বৎসর আমরা অতিক্রম করে এসেছি। এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। অল্প যেটুকু সময় ছিল জনগণ তার সুবিধা পেয়েছে। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর।
এবং আপনি যে বিরল সম্মানে আজকে ভূষিত হয়েছেন, এই জায়গায় অভিভাবকত্বের দায়িত্ব যারা পালন করেছেন অতীতে, তারা নিজের উপর, সংসদের উপর, দেশবাসীর উপর, গণতন্ত্রের উপর, মানুষের অধিকারের উপর তারা সুবিচার অনেকেই করতে পারেননি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্যের প্রতিবাদ ও তার অভিশংসনের দাবি তুলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজধানীর মানিক মে এভিনিউর সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এই আহ্বান জানিয়েছেন। আসিফ মাহমুদ বলেন, সংসদে ফ্যাসিস্ট হাসিনার দোসর রাষ্ট্রপতির বক্তব্যের সুযোগ রেখে ঐক্যবদ্ধ বাংলাদেশ দুই ভাগে বিভক্ত করা হচ্ছে। বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে গণভোটের জনরায় অনুযায়ী সংস্কার জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রপতির অভিশংসনে এখন আর কোনো সাংবিধানিক সংকট নেই বলে উল্লেখ করে এনসিপির মুখপাত্র বলেন, সংসদ এখন আইনগতভাবে এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন এই রাষ্ট্রপতিকে অপসারণ করতেই হবে। এ সময় সংসদ অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণা দেন জুলাই যোদ্ধারা। বারবার আমরা রাস্তায় নামতে চাই না। আমরা যে বিগত সরকার জুলাই সনদ রেডি করে গেছেন সেইটাতে সিগনেচার করে আমাদের ইয়েটা আদায় করে দিই। সংবিধান সংস্কার সভার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদ অনুযায়ী গণভোটে জনরায়ের অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, শহীদ এবং আহত করার পেছনে যারা দায়ী তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিবাদের সর্বশেষ যেই চিহ্ন এবং সর্বশেষ যেই প্রতীক এই রাষ্ট্রপতি চুপ্পু এখানে আছে, তাকে আপনাদেরকে অপসারণ করতে হবে। চট্টগ্রাম বন্দরে নিউমারিং কন্টেইনার টার্মিনাল এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়া বৈধ বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সকালে এই আদেশ দেয়। এর আগে হাইকোর্টও এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেবার প্রক্রিয়া বৈধ বলে রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে লিফটও আপিল করলে শুনানি শেষে তা আদেশের জন্য আজ দিন ধার্য ছিল। আদেশে লিফটও আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান রিটটি করেছিলেন। শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেয়। পরে হাইকোর্টের তৃতীয় একটি একক বেঞ্চ বিদেশি কোম্পানির কাছে দেবার প্রক্রিয়াকে বৈধ বলে রায় দেয়। সেই রায় আপিল বিভাগেও বহাল থাকল। টার্কিশ কোম্পানির ওয়েবসাইট নকল করে প্রতারণার মাধ্যমে তুরস্কে কিডনি রোগী পাঠিয়ে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ চক্রের সন্দেহভাজন মূল হোতা নুরুজ্জামান রাজু সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে মিরপুরে প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, এই চক্রের সদস্যরা বিশ্বস্ততা অর্জনের জন্য তুরস্কের প্রতিষ্ঠান টার্কিশের ওয়েবসাইট অবিকল নকল করে টার্কিশ বিডি নামে ওয়েবসাইট খোলে। এরপর কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীদের তুরস্কে পাঠিয়ে সেদেশে জিম্মি করে মোটা অঙ্কের অর্থ আদায় করে। 3 বছর ধরে চক্রটি জালিয়াতি করে আসছে। এই অপকর্ম করে হয়েছে কয়েক কোটি টাকার মালিক, করছে বিলাসী জীবনযাপন। ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত দেওয়া সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। দেশের সমুদ্র সীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করেছে নৌবাহিনী। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের জেটিগুলো এবং জলসীমায় 18টি জাহাজ অবস্থান করছে। বেশিরভাগ জাহাজে গ্যাস তেল ও অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানিবাহী জাহাজে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে নৌবাহিনী। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ, দ্রুতগামী বোটের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে অব্যাহত রয়েছে নজরদারি। পবিত্র রমজানকে ঘিরে এখন জমজমাট দেশের অন্যতম বৃহৎ কুষ্টিয়ার মধুপুর কলার হাট। খেতে দারুণ সুস্বাদু হওয়ায় এখানকার কলার দেশব্যাপী রয়েছে প্রচুর চাহিদা। পবিত্র রমজান উপলক্ষে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় প্রায় 70 লক্ষ টাকার কলা সরবরাহ হয় এই হাট থেকে। অন্যান্য ফসলের তুলনায় কলা চাষে অধিক লাভ হওয়ায় দিন দিন এই চাষে ঝুঁকছেন কুষ্টিয়া সহ আশেপাশের 5 জেলার কৃষক। আর ব্যাপক লাভজনক এই ফল চাষে চাষিদের উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার কথা বলছেন কৃষি বিভাগ। এবার আমি 1 বিঘা জমি চাষ করেছি বাংলা কলা, বুঝছেন, ফসলটাও ভালো হয়েছে এবং খরচ কম,
তারপরে খাটনি কম, লাভও বেশি। অন্যান্য ফসলের চেয়ে আমাদের কলা সুবিধাজনক, আমরা কলা আবাদ করি, কলায় ভালো টাকা হয়। রমজান উপলক্ষে কৃষকরা কলার দামও পাইল বেশি, আবার বেশি বিক্রি হচ্ছে বেশি। পেঁয়াজ রসুন এইগুলোর চাইতে কলার চাষটায় খরচ কম, লাভ বেশি। এই ছিল এনটিভির দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দেশের খবর 5টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।